নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 29শে নভেম্বর 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 238তম 238 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার, তাই জন্যে প্রথা অনুযায়ী আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত এবং বক্তা সেই আমাদের অতি পরিচিত এবং যার পরিচয় নতুন করে প্রয়োজন নেই, শ্রী তরুণ গোস্বামী। তিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আসুন আজকে আমাদের সেই পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি যদিও আমেরিকা প্রবাসী, কিন্তু তার সেই গাওয়া প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের আজকে এই অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো।
নমস্কার। আজকে আমাদের বিষয়বস্তু শ্রীমা। আমি কতগুলো চিঠির কথা আজকে উল্লেখ করব, যে চিঠিতে স্বামীজির যে মার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা সেটি বোঝা যায়। স্বামীজি মার সঙ্গে কোনো দিন কথা বলেছেন এর কোনো প্রমাণ নেই, বলেননি ধরে নেওয়া যায়। কাশীপুর উদ্যানবাটিতে যখন শ্রীরামকৃষ্ণ অসুস্থ তখন তো স্বামীজির ওখানেই থাকতেন, মাও একটি ঘরে থাকতেন। এত সকালে উঠতেন, উঠে ঠাকুরের জন্য ওষুধপত্র তৈরি করতেন, খাবার তৈরি করতেন। কেউ জানতেই পারতো না যে ঘরে মা আছেন। শ্রীরামকৃষ্ণের 1886 সালে দেহত্যাগের পর মা কোথায় গেলেন? ফিরে গেলেন তার পিত্রালয় জয়রামবাটিতে। ঠাকুরকে দাহ করে আসার পরে মার মনের কী অবস্থা নিয়ে এক লাইন লেখা হয়নি কোথাও। কারণ সমস্যা তিনজনকে নিয়ে হয়েছিল। অদ্বৈতানন্দজি, তাঁর সমস্যা ছিল, তাঁর ফিরে যাওয়ার কোনো জায়গা ছিল না। অদ্ভুতানন্দজি লাটু মহারাজ, তাঁরও ফিরে যাওয়ার জায়গা ছিল না। এবং স্বামী শিবানন্দজি, তারও ফিরে যাওয়ার জায়গা ছিল না। এর প্রথম দুজন বিবাহ করেছিলেন, অদ্বৈতানন্দজি এবং শিবানন্দজি, এবং এবং সেই কারণেই একটা আস্তে আস্তে মঠটা তৈরি হয়ে ওঠে। সারদা মাতার পিত্রালয়তে চলে যান। স্বামীজির সঙ্গে তিনি কোনো দিন কথা বলেছিলেন বললেও টুকিটাকি দু একটা কথা, কারণ তখনকার তো কথা বলার কোনো উপায় ছিল না। নন্দলাল বসুর বিখ্যাত বর্ণনা আছে মার, উদ্বোধনের বাড়িতে তিনি ঘোমটা দিয়ে বসে সকলের খাওয়া দাওয়া তদারক করতেন। গিরিশচন্দ্র একবার মার মুখ দেখে ফেলেছিলেন জয়রামবাটিতে, এবং তার বিখ্যাত আপনারা জানেন, আমি কথার কথা মা না, গুরুপত্নী না, পাতানো মা না, আমি সত্যিকারের মা বলেছিলেন গিরিশচন্দ্রকে। এবং যোগানন্দজি ছাড়া আর অদ্বৈতানন্দজি ছাড়া মা কারুর সঙ্গে বেশি কথা বলেছেন বলে জানা যায় না। স্বামীজির সঙ্গে তো বলেনই, কারণ স্বামীজি তো ঠাকুর চলে যাওয়ার পর থেকেই দেশে পরিব্রজ্যায় বেরিয়ে গেলেন। কিন্তু তাহলে মার প্রতি এই অকৃত্রিম শ্রদ্ধাটি কেন তৈরি হলো? এর দুটি কারণ। প্রথমত, শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে সেটি শিখিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কী পদ্ধতিতে স্বামীজিকে শিখিয়েছেন এ কোথাও লেখা নেই, কিন্তু স্বামীজি মাঝে মাঝে দু একটি কথা বলেছেন। যেমন ওই যে ছুঁয়ে দিলেন, স্বামীজি সমাধিতে ডুবে গেলেন, সেই কথা শিষ্যকে বলেছেন। যেমন বলেছেন, তিনি যাকে কালী বলতেন এই শরীরের মধ্যে ঢুকে গেছে, আমাকে কাজ করিয়ে বেড়ায়, থির হয়ে বসতে দেয় না। তেমনি আমার বিশ্বাস যে মার কথা ঠাকুরের কাছে বহুবার শুনেছেন। আর মাকে স্বামীজি গিয়ে বুঝলেন পাশ্চাত্যে গিয়ে। দেখবেন 1893 আগে বা 1894 সালের আগে চিঠিগুলোয় কিন্তু মা অনুপস্থিত, খুব দু একটা জায়গায় আছে। কিন্তু 94 সালের পর থেকে স্বামীজির প্রথম মনে হলো যে মার জন্য একটা আলাদা বাসস্থানের প্রয়োজন, নিজে করে দিতে পারেননি। স্বল্প জীবন, স্বামীজি চলে যাওয়ার পর যার মার নামেই যার নাম স্বামীজি দিয়েছিলেন, মা সারদা দ্বারপালকে নাম দিয়েছিলেন সারদানন্দ। তিনি তখন মঠ মিশনের প্রথম সম্পাদক, সাধারণ সম্পাদক। তিনি মার বাড়িটি তৈরি করেন উত্তর কলকাতায়। কিন্তু স্বামীজি মার বাড়ি করার জন্যে বহু চিঠিতে উল্লেখ করেছেন যে মার একটা জায়গা চাই। বলছেন আগে মা, তার মেয়েরা, পরে বাবা, তার ছেলেরা। কেন বলছেন স্বামীজি? শ্রীরামকৃষ্ণ মাথায় ঢুকিয়েছিলেন যে যদি না নারীকে সম্মান দেওয়া হয়, যদি না নারীকে শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই সমাজ কোনো দিন বড় হতে পারে না। এই কথাটি একেবারে মাথার মধ্যে ঢুকিয়েছিলেন স্বামীজির। কোন সময়? 19বিংশ শতাব্দীতে। আমাদের দেশের কথা বলছি না। যখন স্বামীজি আমেরিকায় বক্তৃতা করছেন 1893 সালে, তখন আমেরিকার কথা হচ্ছে ডগ এ ওয়াইফ অ্যান্ড এ ওয়ালনাট ট্রি, দি মোর ইউ বিট দেম বেটার দেবী। একটি বাদাম গাছ, একটি কুকুর এবং একটি নারী, তাদের যত মারা যায় তা তত বেশি ফল দেয়। এবং শ্রীরামকৃষ্ণ দেখিয়েছিলেন যে বিশ্ব চরাচরের যে শক্তি,
সেটি যদি নারীর মধ্যে আছে তুমি বিশ্বাস না করো, তাহলে সভ্যতা এগোতে পারে না। পাশ্চাত্যেও কিন্তু কোনো নারীর স্বাধীনতা নেই। আমরা মনে করি তারা বেশি স্বাধীন, কারণ তারা চাকরি বাকরি করে, একা ঘুরে বেড়ায় ইত্যাদি। নিকি রবার্টসের একটি অসাধারণ বই আছে, যে বইটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল। বইটির নাম হোর্স ইন হিস্ট্রি। অসাধারণ বই নিকি রবার্টসের। আমি নিকি রবার্টস নিয়ে কোনো আলোচনা করছি, কিন্তু বইটির কথা বলছি। এবং এখন আস্তে আস্তে পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে জেন্ডার ফিলসফি। এবং এই জেন্ডার ফিলসফির বিষয়বস্তু হচ্ছে যে নারীকে নারীর জায়গায় রাখা। এখনও কিন্তু সভ্য সমাজ নারীকে পুরুষের এক স্থানে রাখে না, পৃথিবীর কোথাও রাখে না, পাশ্চাত্যেও রাখে না, আমাদের দেশেও রাখে না। শ্রীরামকৃষ্ণ এই প্রথাটি ভাঙতে চেয়েছেন। ভাঙতে চাওয়ার জন্যে তিনি এমন একজন মানুষকে রাখলেন যিনি পবিত্রতার মূর্তি। স্বামীজি এবং স্বামীজির মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন সেটা। পাশ্চাত্যে স্বামীজি দেখলেন যে নারীর যে পুজো হয়, বারবার স্বামীজি চিঠিতে লিখেছেন, এই পুজো কামের মধ্যে দিয়ে হয়, অর্থাৎ বাসনার মধ্যে দিয়ে পুজো। বাসনার মধ্যে দিয়ে পুজো বলেই স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যে লিখছেন যে এদের ঘড়ি ঘড়ি ফ্যাশন পাল্টাচ্ছে, কোমর সরু করার যন্ত্র, গন্ধদ্রব্য মানে সেন্ট, এবং নখ এবং চুল রং করার যন্ত্র বেরিয়ে গেছে। এবং পাশ্চাত্য এখনও মনে করে যে যদি তারা বৃদ্ধ হয়ে যায় তাহলে আর তাদের কিছু সমাজে দেওয়ার নেই। এবং আমাদের দেশে যেমন একটি নারীকে সবচেয়ে সম্মান করার ডাক হচ্ছে মা, পাশ্চাত্যে তা নয়। এই বেসিক ফিলোসফিটা মনে রাখতে হবে। আমাদের এখানে সবচেয়ে সম্মান করার ডাক হচ্ছে মা। স্বামীজিটি অসাধারণ চিঠিতে লিখেছেন, পোদবক্ষে মহাপরাক্রমশালী রাজা বলছে মা, পোদবক্ষে নার্বিক বলছে মা, সেনাপতি বলছে মা, জীর্ণবস্ত্র ধীবর বলছে মা, যেখানেই যাচ্ছি সেখানেই ধন্য মেরি এই রব উঠেছে। এবং পাশ্চাত্যে বহুবার অনুরোধ করা হয়েছে যে আওয়ার ফাদার অ্যান্ড মাদার ইন হেভেন, তারা রাজি হয়নি। একটি মাত্র ফতিমা চার্চে আছে মা মেরি কোলে শিশু যিশু, আর সব জায়গাতেই হচ্ছে পুরুষ দেবতা। আমাদের এখানে ঠিক উল্টো। আমাদের দেশে দেবতা হচ্ছে নারী, কারণ বিশ্ব চরাচরের ঘনীভূত রূপ হচ্ছে নারীর মধ্যে। স্বামীজিকে সেটি ঠাকুর জলের মতো বুঝিয়েছিলেন। তাই জন্য আমরা দেখব বৈকুণ্ঠনাথ সান্যালকে চিঠিতে স্বামীজি লিখছেন যে মার জন্য একটা বাড়ি দেখার ব্যবস্থা করো, 3-4 হাজার টাকার মধ্যে দেখো। তখনকার 3,000 টাকা মানে কিন্তু কম নয়, 1895 সালে লেখা চিঠি, অনেক দাম। এখনকার 3,000 টাকা ভাববেন না যারা জুতোর দামই 4,000 টাকা, তা নয়, প্রচুর দাম। স্বামী ব্রহ্মানন্দকে চিঠিতে লিখছেন এই যে পাশ্চাত্যের সভ্যতা, এই সভ্যতার মধ্যে আমাকে ঠাকুর রক্ষা করেছেন, মা রক্ষা করেছেন। একটা মনে রাখতে হবে, 30 বছরের ছেলে, তার ওই জনপ্রিয়তা, যে জনপ্রিয়তার অধিকাংশ হচ্ছে মহিলা। স্বামীজি যখন একটি বক্তৃতা দিচ্ছেন 20শে সেপ্টেম্বর, ওয়াই উই ডিসএগ্রি, রিলিজিয়ান নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া বিষয়, এক ভদ্রমহিলা তার হল অফ কলম্বাসে বলছেন যে চতুর্দিকে নারীরা যেভাবে ছুটে আসছে, আমি ভাবছিলাম যে এদের থেকে যদি নিজেকে রক্ষা করতে পারো তাহলেই বুঝবো তুমি একজন বড় মাপের মানুষ। কেন নারীরা স্বামীজির প্রতি এতভাবে শ্রদ্ধাবনত ছিলেন, আকৃষ্ট হয়েছিলেন? তার প্রধান কারণ হচ্ছে তারাও দেখলেন তাদের এইভাবে সম্মান করা যায়। নটি বিনোদিনী যে ঠাকুরের প্রতি তার যে অগাধ শ্রদ্ধা কেন হয়েছিল, ঠাকুর যদি যেতেন গিয়ে বলতেন যে তুমি চমৎকার অভিনয় করেছো, এই অভিনয়ের কোনো তুলনা নেই, বিনোদিনীর কিচ্ছু হতো না। কারণ এইটি বহু লোক বিনোদিনীকে বলেছে। ঠাকুর দুটি জিনিস করলেন। প্রথম, বিনোদিনীকে মাতৃ সম্বোধন করলেন। দ্বিতীয়ত, তার দেহকে স্পর্শ করে বললেন মা তোমার চৈতন্য হোক। এই দুটো জিনিস বিনোদিনীর জীবন ঘুরিয়ে দিয়েছিল, জীবন ঘুরিয়ে দিয়ে। ঠিক সেমনি যখন পাশ্চাত্যের মানুষ দেখলেন এই অপূর্ব মানুষটি তাদের এইভাবে সম্মান করেন,
সেই সম্মান করাটার জন্যেই তারা আকৃষ্ট হয়েছিলেন বিবেকানন্দের প্রতি। বিবেকানন্দ তো আমরা পাই যে শিকাগোতে 11, 15, 19, 20, 26, 27 এই বক্তৃতা দিয়েছিলেন। 14 তারিখে স্বামীজি ভারতের নারীর ওপর একটি বক্তৃতা দেন এবং সেই বক্তৃতা এতখানি প্রশংসিত হয়েছিল, সেটি অর্গানাইজ করেছিল ওখানকার মহিলারা। তারপর তারা চিঠি লেখেন ভুবনেশ্বরী দেবীকে এবং সেই চিঠিতে লেখেন যে গতকাল আপনার ছেলে এই অসাধারণ বিষয়ে বক্তৃতা করেছে, আপনি তার মা, তাই আমরা আপনাকে অভ্যর্থনা করছি, অভিনন্দিত করছি। সেই চিঠিতে বহু নারীবাদী মহিলা সই করেছিলেন, যারা আমেরিকায় নারীর ভোটাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ওরিস সারাবুল ছিলেন তার নেত্রী, আরও অনেকে ছিলেন সেখানে। সেই চিঠিটি 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে আসে। স্বামী বিবেকানন্দ নিয় বেদান্ত এই বইটি যদি পড়া যায়, চতুর্বেদী বদ্রীনাথের লেখা, তাহলে সেখানে এই চিঠিটির কথা উল্লেখ করা আছে, চিঠিটিই আছে। তো স্বামীজি এই দুটো চিঠির কথা বললাম, একটি মাত্র চিঠি স্বামীজির পাওয়া যায় যত চিঠি তিনি লিখেছেন, যে চিঠিতে তিনি ঠাকুর এবং মার কথা একসঙ্গে লিখেছেন, আর কোনো চিঠি পাওয়া যায় না। ঠাকুরের কথা লিখেছেন, স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন একটা ফুটনোটে যে মাকে আমার শ্রদ্ধা জানাবে, মনে রাখবে, তিনিই সব লিখেছেন। কিন্তু একটি মাত্র চিঠিতে ঠাকুর এবং মার তিনি অ্যানালিসিস করেছেন। ঠাকুর সেরা স্বামীজিকে শিখিয়েছিলেন, সাধুকে দেখবি দিনে রাতে। এই কথা মানে দিনে দেখবি রাতে দেখবি নয়, এর কথা মানে সবসময় সাধুকে অ্যানালাইজ করবি। অ্যানালাইজ না করলে কিছু হয় না। আমাদের ভারতীয় দর্শনের প্রথম কথা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। কোনটি গ্রহণ করব, কোনটি বর্জন করব, সে সম্বন্ধে পরিষ্কার ধারণা, এবং সেটি বিশ্লেষণ ছাড়া সম্ভব নয়। এই চিঠিটিতে স্বামী শিবানন্দজিকে লেখা এই চিঠিটিতে স্বামীজি বিশ্লেষণ করেছেন শ্রীরামকৃষ্ণের। স্বামীজি বলছেন ঠাকুর সম্বন্ধে, His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. যে তিনি একটা আলোকবর্তিকা ছিলেন ভারতবর্ষের যে ধর্মজীবনের ওপর, এবং এক জীবনে তিনি গোটা আধ্যাত্মিক জীবন তিনি পরিভ্রমণ করেছেন। এটি ঠাকুরের একটি প্রপার অ্যানালিসিস। কারণ দেখা যায় যে ভারতবর্ষের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে সংঘাত ছিল। বৈষ্ণবরা শাক্তদের সহ্য করতে পারতো না, শাক্তরা বৈষ্ণবদের সহ্য করতে পারতো না, বৈষ্ণবরা গানপত্যদের সহ্য করতে পারতো না, গানপত্যরা শৈবদের সহ্য করতে পারতো না, ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ কী করলেন? শ্রীরামকৃষ্ণ আবিষ্কার করলেন প্রত্যেক দর্শনের মধ্যে মূল কথাটি কী। তাই বলছেন তিনি এক জীবনে গোটা আধ্যাত্মিক জীবন পরিভ্রমণ করেছেন। এবং মা সম্বন্ধে সাংঘাতিক কথা বলছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনও কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হয় না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় এসে মহাশক্তি জাগাতে এসেছেন। এটি ইংরেজিতে অরিজিনাল লিখেছিলেন। মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন to revive that wonderful Shakti in India, making her the nucleus. Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. Ramkrishna Paramahansh বরণ জান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখেছি? শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পুজো করবে, তাদের কি কল্যাণ না হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর তাদের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? সাংঘাতিক কথা। কেন আমাদের দেশে নারী জাগরণ প্রয়োজন, এই একটা প্যারাগ্রাফে বলে দিয়েছেন
নিবেদিতাকে নিয়ে এসেছিলেন কেন? স্কুল তো ছিলই, বেথুন স্কুল তো আর তৈরি হয়ে গিয়েছিল আগে, কিন্তু সেই বেথুন স্কুলটা পাশ্চাত্য মতে পড়ানো হতো। ঈশ্বরগুপ্ত লিখলেন, ছুরিগুলো তুড়ি মেরে কেতাব তুলে নিল যবে, এরা এবিসিকে বিবিসে যে বিলিতি বল কবেই কবে, এরা ঘোমটা খুলে পর্দা তুলে স্বামীর সাথে সবাই যাবে, ড্যাম হিন্দুয়ানি বলে বিন্দু বিন্দু ব্র্যান্ডি খাবে। এটা কোনো সভ্যতার বিকাশ নয়। কারণ বিবেকানন্দ বলছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। ফ্রিডম ইজ আ সং অফ দ্য সোল। যদি পরানুকরণে আমরা ডুবে থাকি তাহলে সেই আত্মিক স্বাধীনতা হবে না। প্লেটোর বিখ্যাত কথা আছে, ইমিটেশন ইজ এ বেগার ওয়েডেড টু এ বেগার প্রডিউসিং বেগার অফস্প্রিংস। যে পরানুকরণটা কেমন? ভিখারির মতন, সে ভিখারিকেই বিয়ে করে এবং সন্তানরাও ভিখারি হয়। আমরা সেই ভিখারির সঙ্গে বিয়ে হয়েছিল সেই 1757 সালে, তাই এখনও আমরা তার থেকে বেরোতে পারিনি, এবং এখনও বেরোতে পারিনি বলেই নিজের দেশ সম্বন্ধে আমরা জানি না। আমি কালকে যে ভদ্রলোকের সঙ্গে আলোচনা করছিলাম, তিনি মহাপণ্ডিত মানুষ, তাকে বলছিলাম, তিনি ডাক্তার এবং তিনি সমাজবিজ্ঞান অনেকটাই পড়েছেন, অনেকটা জানেন। আমি তাকে বলছিলাম, আপনারা এখন সাইকোলজি পড়েন, আমরা এখন কলেজে ইউনিভার্সিটি সাইকোলজি পড়েছি, আমরা ওয়েস্টার্ন সাইকোলজি পড়েছি, আমরা যোগ দর্শন কেউ পড়িনি। যারা ফিলোসফি পড়ে না তারা যোগ দর্শন পড়ে না। এবং মনটাকে যে নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে যে মনের ইতিবাচক দিকগুলো বেরিয়ে ওঠে, এটা পাশ্চাত্য দর্শনে নেই। তাই জন্য স্বামীজি বলছেন, আগে মা এবং তার মেয়েরা। এইখানে একজন বিখ্যাত ইংরেজ দার্শনিকের কথা বলতে হয়। বার্ট্রান্ড রাসেল অন এডুকেশন বইতে লিখছেন, ওয়ান জেনারেশন অফ ফিয়ারলেস উইমেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বাই ব্রিঙ্গিং ইন টু ইট এ জেনারেশন অফ ফিয়ারলেস চিলড্রেন, not contorted into unnatural shapes, but straight and candid, affectionate, generous and free. যদি একটি নারী স্বাধীন হয়, ফিয়ারলেস, যদি ভয়শূন্য হয়, তাহলে তারা ভয়শূন্য সন্তান তৈরি করে। নট কন্টর্টেড ইন্টু আনন্যাচারাল শেপস, স্ট্রেট অ্যান্ড ক্যান্ডিড, অ্যাফেকশনের, জেনারাস অ্যান্ড ফ্রি। অসাধারণ কথা। অ্যাফেকশনের, তাদের যেমন স্নেহ তেমনি উদার এবং তারা মুক্ত। এই মুক্ত মন তখনই সম্ভব যদি তার মা শিক্ষিত হন। কী দেখেছিলেন স্বামীজি? স্বামীজি বাড়িতে দেখেছিলেন কি করে তার জেঠিমা এবং কাকিমা পর্যদুস্ত করতে পারেন তার মাকে। দেখেছিলেন তো ভুবনেশ্বরী দেবীকে তারা যেভাবে অত্যাচার করেছেন, সেটি স্বামীজির চোখের সামনে দেখেছেন বড় ছেলে হওয়ার সুবাদে। তিনি ভারতবর্ষ ভ্রমণ করে দেখলেন যে আমাদের দেশে মেয়েদের কি চূড়ান্ত অপমান করা হয়। ভাবুন, যে দেশের দেবী হিসেবে পূজা করা হয় বিশ্ব চরাচরকে, সেটা নারীকে বলা হচ্ছে নরকের দ্বার। স্বামীজি চিঠি লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে যে, দাদা, ঈশ্বর এদেশের মেয়েদের দেখছি, এদের মনগুলো হিমালয়ের চূড়ার মতো পবিত্র, আর তোরা বললি নারী নরকের দ্বার, ঈশ্বর কি গোপ্পীবাজিতে ভোলেন? মনু মহারাজ বলছেন, যেখানে নারী পুজো পায় না সেখানে জপ তপ ঠাকুরঘর সব বৃথা। তবে তোরা একটা ভালো কাজ করলি, একটা 7 বছরের মেয়ের সঙ্গে একটা 70 বছরের বুড়োর দুম করে বিয়ে দিয়ে দিলি। স্বামীজি লিখেছেন চিঠিতে, বিখ্যাত চিঠি ব্রহ্মানন্দজি। নারী জাগরণ না হলে সমাজ জাগবে না। কেউ বলেননি তো, কেউ বলেননি। বিদ্যাসাগর মশাই যখন স্কুল করেছেন তিনি নারী শিক্ষার কথা বলেছেন, কিন্তু জাগরণের কথা বলেননি। জাগরণটা কী করে হবে? সেলফ কনফিডেন্স। এই কথাটি কারুর মাথায় ঢোকেনি যে নারী যখন সেলফ কনফিডেন্স তার হয়, আত্মবিশ্বাস হয়, তখনই তার জাগরণে সম্ভব। শুধুমাত্র অক্ষর জ্ঞানে সম্ভব নয়। কেউ আনতে পারেন। ঠাকুর শিখিয়েছিলেন স্বামীজিকে যে এক ডানায় পাখি উঠতে পারে না, তাই তার 2টো ডানার ওপর ভর করতে হয়। এবং একটা রূপকের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন, বা একটা ডানা যদি দুর্বল হয় পাখি ঝপ করে পড়ে যাবে। 2টো ডানা ইকুয়াল স্ট্রেংথ রাখতে হবে। তাই ছেলেদের যেমন সেলফ কনফিডেন্স, মেয়েদেরও তাই। স্বামী দেখবেন বলছেন, হাউ গ্র্যান্ড ইজ দি রানী অফ ঝান্সি। 1857 সালের যখন সিপাহী বিদ্রোহ ছিল, তিনি সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি লড়াই করেছিলেন। সিস্টার নিবেদিতাকে আমরা দেখব যে নিজের গাউনের বেল্ট খুলে মেয়েদের স্কিপিং করতে শেখাচ্ছেন।
স্বামীজিকে দেখব শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীর সংবাদে বলছেন যে ঘরকন্যা, সেলাই ফোড়াই, বিজ্ঞান, স্বাস্থ্য সচেতনতা সব মেয়েদের শেখাতে হবে। এই জন্যেই নিবেদিতাকে নিয়ে আছে কম্পোজিট এডুকেশন সিস্টেম। কেউ আনতে পারেনি আমাদের দেশে, কেউ আনতে পারেনি। যেমন যখন টাটা তার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স খুলবেন, টাটা ইনস্টিটিউট, সেখানে বলছেন কি পড়ানো হবে, মেটাফিজিক্স, এথিক্স, সাইকোলজি, তার সঙ্গে ন্যাচারাল সায়েন্স, বেসিক সায়েন্স, ম্যাথমেটিক্স। এই যে মিলন, এটা একটা ব্যক্তিত্ব জেগে স্বামীজি সেই ব্যক্তিত্বের খুঁজছেন এবং সেই ব্যক্তিত্বটি তিনি সারদা মার মধ্যে দেখেছেন। একদিকে যেমন ক্ষুরোধার বুদ্ধি, অন্যদিকে তেমনি ব্যাপক হৃদয়, এই দুটোর সংমিশ্রণে একটি মানুষ তৈরি হয়। আমেরিকা যাচ্ছেন সারদা মা, আমেরিকা কোথায় জানেনই না, তার কাছে আমেরিকাও যা, লিলুয়াও তাই, কিন্তু তার অনুমতি নিচ্ছেন যাবেন কি না। যখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন গিরিশচন্দ্রকে নিয়ে, তখন গায়ে গঙ্গা জল ছেটাচ্ছেন। কেন ছেটাচ্ছেন? ওই পবিত্রতার মূর্তি বলে। পবিত্র মানে কি? পবিত্র মানে হচ্ছে যার প্রায়োরিটিসগুলো ফিক্সড। আমাদের তো প্রায়োরিটিস ফিক্স না। আমরা যখন একটা মনটা আমাদের যখন বস্তুর দ্বারা তাড়িত হয়, তখন প্রায়োরিটিগুলো অ্যাকর্ডিংলি পাল্টে যায়। সারদা মা বা যারা মহাপুরুষ তাদের প্রায়োরিটিস থাকে ফিক্স, তাই জন্য তাদের পবিত্র বলা হয়। স্বামীজি বলছেন আমাদের মেয়েরা পড়াশোনা শিখুক, তো আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে তা আমি চাই না। দ্যাট ওয়াজ স্বামীজি's কার্ডিনাল প্রিন্সিপাল। দে শুড নট স্যাক্রিফাইস দেয়ার পিউরিটি। যখন নিবেদিতা বক্তৃতা দিচ্ছেন বম্বে ইয়াং উইমেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশন স্বামীজির দেহত্যাগের পর, সেখানে তিনি বলছেন, ইট ইজ আ রিকোয়েস্ট টু মাই ইয়াং সিস্টার that you should not be swayed by the extravagancies of the West and Western education. এই যে চোখ ঝলকানি ওয়েস্টার্ন এডুকেশান, তাই দিয়ে তোমরা কখনো সোয়েড না, তোমরা তাড়িত না হও। এবং সেইখানে বারবার স্বামীজি বলছেন, মেকিং হার দ্য নিউক্লিয়াস, গার্গিজ অ্যান্ড মৈত্রেয়স উইল বি বর্ন ইন দিস ওয়ার্ল্ড, সি হাউ গ্র্যান্ড ইজ দি পাওয়ার অফ ঝাঁসি, পাওয়ার অফ দি রানী অফ ঝাঁসি। এখনকার যারা জেন্ডার ফিলোসফি নিয়ে কাজ করছেন, তাদের অনেককেই আমি চিনি, তারা সবাই দেখাচ্ছেন যে সারদা মা হচ্ছেন ক্লাসিক এক্সাম্পল। যেদিন দেখবেন কোনো মেম সাহেব সারদা মার সোশ্যাল আসপেক্ট নিয়ে কাজ করবেন, সেদিন তার অন্যভাবে মূল্যায়ন হবে। আমরা তো বলি ওই এক কথা, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও সেমন ছেলে, এছাড়া যেন মার কিছু বলেননি। মার ব্যক্তিত্ব দেখবার মতন। এই যে ঠাকুর চলে গেলেন, নিজের যন্ত্রণার কথা কাউকে বলেননি, শাড়িটাকে গিঁট বেঁধে পড়েছেন, কারণ শাড়ি দেবার কেউ নেই। এই তো সন্তানদের অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়, সম্বল তো তেলাকুচোর ঝোল আর এক গড়াস ভাত, তার কি ব্যবস্থা করবেন? সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করে গেছেন সমাজের বিরুদ্ধে, এবং কোনো অবস্থায় তিনি হাতের বালাটা খোলেননি, কোনো অবস্থায় স্বামীজির বিদেশে যাওয়াটাকে তিনি না বলেননি, কোনো অবস্থায় যখন তার বিদেশি ভক্তরা এসছেন, 3 জন মহিলা এসছেন, অলি সারাবুল, নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড, তাদের সঙ্গে তিনি খেয়েছেন। এবং স্বামীজি সে বিখ্যাত চিঠি রামকৃষ্ণানন্দজিকে লেখা, যে মা শুধু কথাই বলেন, তাদের সঙ্গে খেয়েছেন। 1898 সালে 3 জন পাশ্চাত্যের মহিলার সঙ্গে এক থালায় খাদ্য গ্রহণ করা, এর কোনো তুলনা হয় না। করেছিলেন বলেই তার মনে হয়েছে যে আগে মা এবং তার মেয়েরা, তারপর বাবা এবং তার ছেলেরা। বাবা এবং তার ছেলেদের তো শিক্ষা ব্যবস্থাটা হয়েছে, কিন্তু নারীদের শিক্ষার ব্যবস্থা কোথায়? বেবি গেটিং মেশিনস, কম বয়সে বিয়ে দেয়। স্বামীজির নিজের বোনদেরই তো কত কম বয়সে বিয়ে হয়ে গেছে। বিশ্বনাথ দত্ত 48 বছর বয়সে মারা যান, তার আগে তো 4টে মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ তিনি এত নারী স্বাধীনতার কথা বলে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন কম বয়সে। কেশবচন্দ্র সেন তিনি নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন 9 বছর বয়সে, পারেননি এর বাইরে বেরোতে, কারণ শেষ অবধি মেয়েরা হচ্ছে বেবি গেটিং মেশিন। 1898 সালেও তাই, 2025 সালেও তাই। 4টে চাকরি করে বলে আমরা মনে করি তারা স্বাধীন, একেবারেই স্বাধীন নয়। কারণ সভ্যতা যেহেতু নারীর মধ্যে বিশ্ব চরাচরকে দেখে না,
তাই নারীর প্রতি সেই শ্রদ্ধাটা তাদের আসে না, এবং তারা কাজ করে, তারা অফিসে যায়, তারা সংসার চালায়, কিন্তু অন্তর থেকে যে শ্রদ্ধা যিনি শ্রীরামকৃষ্ণ বসাতে চেয়েছেন মানুষের মধ্যে, সেইটি যতক্ষণ না আসছে ততক্ষণ সভ্যতার বিকাশ হবে না। পাশ্চাত্যে এত নারী জাগরণের কথা আমরা বলি, কিন্তু কোথাও যেহেতু সংসারের কোনো ধারণা নেই, সংসারের ধারণা না থাকার ফলে কী হচ্ছে, ওই রাসেলের কথা, 1 generation of fearless women can produce fearless children, সেটা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ আগামী দিনের মানুষ, আগামী দিনের মানুষ বলে তিনি দুজনকে রেখে গেছেন। একজন তার মহাভাব জগৎকে ছড়িয়ে দেবে, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতা নয় শান্তি। আরেকজন থাকবেন নারী শক্তি জাগরণের জন্যে। তাই জন্যে তার শেষ বাণী হচ্ছে, একদম সাদামাটা একজন মানুষ, তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন না, অন্নপূর্ণার মা, তাকে বলছেন যদি সংসারে শান্তি চাও তবে দোষ দেখবে নিজের, সংসারকে আপন করে নিতে শিখো, কেউ পর নয় সবাই আপন। এই যে এটা দ্য লাস্ট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। নীলরতন সরকার তার শরীর দেখে জবাব দিয়ে গেছেন, শরীরটার ফেরার কোনো উপায় নেই। তখন তিনি বলছেন যদি সংসারে শান্তি চাও আমার তাহলে দোষ দেখবেন। এই যে সেলফ অ্যানালিসিস, আমাকে বহুদিন আগে একজন সাধু মহারাজ বলেছিলেন যে অ্যানালিসিস করবে না, তখন লোকেশ্বরানন্দজি বলেছিলেন অ্যানালিসিসটাই করবে। স্বামীজি অ্যানালিসিসই করে গেছেন সারা জীবন, শ্রীরামকৃষ্ণ অ্যানালিসিসই করে গেছেন। যখন তিনি মার কথা বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, তখন অ্যানালিসিস করা, কারণ তিনি নিজের যে মহাভাব সেটি সারদা মার মধ্যে ইনজেক্ট করে দিয়েছিলেন। আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ব্যাপারে একমত, যে ঠাকুর দুপুরবেলায় যখন থাকতেন তখন ভাবার কোনোই কারণ নেই যে তিনি বসে রয়েছেন দক্ষিণেশ্বরের ঘরে, মা সে ঘরে যেতেন না, মা অবশ্যই যেতেন। এবং ঠাকুর মাকে তৈরি করেছিলেন, যে নিজের পজিটিভ সাইডস অফ থটস রয়েছে, যেমন স্বামীজির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন তেমনি মার মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন। স্বামীজির জীবনে দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে সমন্বয়ের কথা আছে। এটি চিঠিতে লিখছেন, আমরা বাকচক্র আগে আলোচনা করেছি। স্বামীজি বলছেন সেখানে, আমার একটাই দোষ, আমি বড় অসাম্প্রদায়িক। এটি ঠাকুর ঢুকিয়ে দিয়েছিলেন মাথায়, সমন্বয়টাই শ্রেষ্ঠ। আবার শারদামাকে সেভাবে তৈরি করেছিলেন যে ক্ষমার প্রতিমূর্তি, এবং যে মানুষ যন্ত্রণাকে হজম করতে পারে। স্বামীজি যখন চলে গেলেন, কোথাও দেখেছেন শারদামা হাউ হাউ করে কাঁদছেন? লিখেছেন? লেখেননি। বহুদিন পরে বলছেন যে তোমাদের স্বামীজি মহারাজ চলে গেলেন, বুকটা হু হু করে উঠল। বহুদিন পরে এক ভক্তকে বলেছেন, তিনি ঠাকুরের অ্যানালিসিস করে বলছেন তিনি স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও অদ্বৈতবাদী জানিবেক। যখন স্বামীজি বলছেন যে মঠ বিক্রি করে দেবো, বলেছেন করা যাবে না, কারণ একটি অছি তৈরি হয়েছে। যখন বিপ্লবীরা আসছে দলে দলে, স্বামী ব্রহ্মানন্দ গিয়ে বলছেন যে মা যদি এরা এভাবে আসে তাহলে আমাদের মঠ বন্ধ করে হয়ে ইংরেজ রাজবাহাদুর বন্ধ করে দেবে। তখন তিনি বলছেন যে না, হয় আমরা একসঙ্গে ডুববো না একসঙ্গে ভাসবো। একজন নারী বন্দিকে বলছেন যে তার তো দুটো হাত ছিল, ঠাস ঠাস করে সে অত্যাচারী ব্রিটিশকে চড় মারতে পারলো না। প্রত্যেক ব্যাপারে ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। এই যে স্বাধীনতার কথা ঠাকুর বলছেন, তার প্রতিমূর্তি ছিলেন মা শারদা, যে কারণে স্বামীজির অকৃত্রিম শ্রদ্ধা। যেই একটু স্বস্তি পেয়েছেন, যেই একটু অর্থ এসেছে, প্রথম চেষ্টা করেছেন মার একটা থাকার জায়গা করার জন্যে, মা যাতে একটু স্বস্তিতে থাকতে পারেন, একটু ভালোভাবে থাকতে পারেন, সেই চেষ্টা করেছেন বিবেকানন্দ। তাঁর দুর্ভাগ্য যে তিনি জীবিতকালে সেটি করে দিতে পারেননি। বেলুড় মঠের পুজোর সংকল্পও করেছিলেন মার নামে, এবং বারবার তিনি মাকে প্রণাম জানিয়েছেন এবং মানুষকে শিখিয়ে গেছেন, যদি নারীর প্রতি সম্মান না হয়, যদি নারীকে আমরা গ্রহণ না করতে পারি, যদি আমরা নারীকে শুধুই মাত্র শরীরটা ভাবি, সেই পঞ্চভূতের শরীরই নারী ভাবি, তাহলে আমরা মহা ভুল করে ফেলব। পাশ্চাত্য সেটাই ভেবেছে, তাই এত উন্নতির মধ্যেও ওরা একটা প্রজন্মের সৎ সন্তান তৈরি করতে পারেনি। ব্যারাক ওবামার একটা জীবনী আছে, যদি পারেন পড়বেন, দেখবেন সেখানে তার তো মা 3 বার বিয়ে করেছিলেন, কি অসীম যন্ত্রণার মধ্যে পড়েছিলেন। তারপর তিনি আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন,
তার সব যন্ত্রণাই আমরা ভুলে গেছি, কিন্তু ইন বিটুইন লাইন্স সেই বাচ্চাটির যে আকাশ ভেঙে পড়ছে মাথায়, সৎ ভাই বোনদের সঙ্গে কীভাবে মিশবো সেই যন্ত্রণার কথা আমরা পড়ি না। তাই জন্য স্বামীজি বলছেন আমাদের মেয়েরা পড়াশোনা শিখুক, তো আমরা খুবই চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে চাই না। এবং বলছেন মাকে ঘিরেই একটা নতুন সমাজ তৈরি হবে। নিবেদিতা বলছেন তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি না নতুন ভারতের প্রথম প্রতিনিধি। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম